সুধীর দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিজনেস টাইমস 24.নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানিগুলোর লোন নিয়ে, বা বাংলায় যদি বলি আমরা ঋণ নিয়ে। তো আজ এ বিষয়ে যিনি কাজ করেন, লিগ্যাল সাইডটা যিনি দেখেন, এরকম একটি ফাইন্যান্স কোম্পানি উত্তরা ফাইন্যান্সের হেড অফ লিগ্যাল কাজী মাহমুদুর রহমান, তিনি আছেন আমাদের সঙ্গে। তো আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাই দিব। কাজী মাহমুদুর রহমান ভাই, আপনাকে স্বাগত আমাদের এই প্রোগ্রামে। আশা করি আপনি ভালো আছেন। তো আজ আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো লোন, বা বাংলায় যেটা ঋণ বলে। তো এই ঋণ অনেক সময় আমরা শুনে থাকি, যারা আমরা অর্থনীতি ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করি, ব্যাংকের সঙ্গে কাজ করি, আমরা শুনে থাকি অনেক সময় ব্যাড লোন বলে বা কুঋণ বলে। তো আমাদের দেশের সাধারণ মানুষ এই শব্দটির সঙ্গে খুব বেশি পরিচিত নয়, বা এটা কিভাবে হয় এটা মানুষের আগ্রহ রয়েছে। তো আপনি যেহেতু লিগ্যাল সাইডটা আপনি দেখেন, সেহেতু আপনার কাছে আমরা জানতে চাই যে এই ব্যাড লোন বা কুঋণ আসলে কিভাবে হয়, এই বিষয়টা যদি আপনি একটু খোলাসা করে আমাদের দর্শকদেরকে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। ঋণের মধ্যে ঋণ আমরা যখন দেই, সেই ঋণগুলোকে কয়েকটা স্তরে ভাগ করা হয়। তার মধ্যে ভালো ঋণ যেটা, সেটা সুপিরিয়র ঋণ, আর সবচেয়ে খারাপ ঋণ যেটা আদায়যোগ্য নয় বা আদায় করা সম্ভব হচ্ছে না, এরকম যখন প্রতীয়মান হয় তখন এটাকে কুঋণ হিসেবে ক্লাসিফাই করা হয়। এবং কুঋণ হচ্ছিল আদায় করা যাবে না এটাই ধরে নিয়ে তখন এটাকে কুঋণ হিসেবে চিহ্নিত করে তার জন্য কতগুলো ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো করা হয়। এটা রাইট অফের আগের পর্যায়ে স্টেজের লোন। রাইট অফ হলো প্রফিট থেকে একটা প্রফিটের অংশকে কর্তন করে সেটা রাইট অফ করা হয়। আর কুঋণটা হচ্ছিল তার আগের স্টেজ, যেইটা কখনোই আদায়যোগ্য নয়, আদায়যোগ্য সম্ভব না এরকম। বা এবং কুঋণের ট্রিটমেন্টের মধ্যে হলো এটা, যে লোনটা কুঋণ হয়েছে সেটা 1 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আদালত আইনে বলেছে মামলা করতে হবে। মামলা করে সেটাকে আদায় করার জন্য চেষ্টা করতে হবে, এবং আদায় করে সেটা ব্যাংকের খাতায় নিয়ে আসতে হবে। এখন এই মামলার পর্যায়টাই হচ্ছে আমার ডিপার্টমেন্টে দেখে। আমরা যে লোনগুলো দেখি সেটা ছিল ব্যাড লোন হওয়ার পরে সেই লোন ফাইলগুলো আমাদের কাছে আছে, তখন আমরা এটা দেখি। এবং বাংলাদেশের এটার পরিমাণ এখন ভয়াবহ। শুধু ব্যাংকেই না, নন ব্যাংকেই না, ব্যাংক, নন ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি সবারই হলো একই অবস্থা, ব্যাড লোন বেড়ে যাচ্ছে। এবং গত জুনে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে 4.5 লক্ষ কোটি টাকা হলো ব্যাড লোন। বাট অনেকে মনে করে এটা ডাবল মিনস হচ্ছিল 9 লক্ষ কোটি টাকা ব্যাড লোন। এটা অনেকে মনে করে, অনেক বিশেষজ্ঞরা মনে করে, বাট এটার কোনো তথ্য উপাত্ত বা নির্ভরযোগ্য কোনো সূত্র না। তো এই ব্যাড লোন বা কুঋণ যেগুলো আমাদের দেশে হয়েছে এ পর্যন্ত, তো এগুলো আসলে কিভাবে মীমাংসা করা যায়? এটার মীমাংসার পদ্ধতিটা কি? ব্যাড লোন যখন হয়ে যায় তখন আসলে ব্যাডের আগে আরো 3টা স্টেজ আছে। স্পেশাল মেনশন, আর এরপরে হচ্ছিল সাবস্ট্যান্ডার্ড, তারপর ডাউটফুল, তারপর হচ্ছিল ব্যাড লোন। এখন যখন স্পেশাল মেনশন হয় তখন থেকেই রিপেমেন্ট ক্যাপাসিটির উপর এবং আরো কয়েকটা ক্যাপাসিটির উপর আরো কয়েকটা ক্যাপাসিটিকে যখন দেখা যাচ্ছে সে বড় দিতে পারছে না, তখন সেটা স্পেশাল মেনশন হয়। যখন স্পেশাল মেনশন হয় তখনই সেটা রিকভারির জন্য যে প্রসেসগুলো আছে সেগুলোকে মানে গ্রহণ করা হয়। এর মধ্যে একটা যেমন ডকুমেন্টেশন পার্টটা দেখা হয়, যে ডকুমেন্টে কোনো ভুল ত্রুটি আছে কিনা, স্পেশাল মেনশন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা দেখা হয়। এরপরে হচ্ছিল সেটা যখন সাবস্ট্যান্ডার্ড হয় এবং এরপরে যখন ডাউটফুল হয়, তখন সেই স্টেজগুলোতে রিকভারি করার জন্য
রিকভারি টিম কঠিনভাবে এবং কঠোরভাবে কাজ করে, এবং যখন তারা রিকভারি টিমগুলো ফেল হয় তখন সেটা ব্যাড লোনে পরিণত হয়, এবং এই ব্যাড লোন যখন পরিণত হয় তখন সেটাকে মামলার দিকে ধাবিত হয়। মামলার আগে আরবিট্রেশন করার চেষ্টা করা হয়। আরবিট্রেশনে যখন আসে না তখন মামলা কয়েক প্রকার আছে। আপনার একটা হচ্ছিল এখন চলছে এনআইএক্টের মামলা করবে, অর্থহীন আদালতের মামলা করবে, অথবা অন্য কোনো মামলা যদি থাকে, যেমন বিশেষ করে দুদকের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দুদকের মামলা করবে। তো এইসব মামলাগুলো করে এগুলোকে রিকভারি করার চেষ্টা করা হয়। মামলা ছাড়া আর কোনো উপায় থাকে না। মামলাই হচ্ছিল শেষ পর্যন্ত রিকভারি করার একটা প্রসেস থাকে, এবং যেটাতে বড়োয়ার হচ্ছিল প্রেশার ফিল করে, সেই প্রেশারে তখন লোনটা দিয়ে দেয়। আচ্ছা, তো এই রিকভারি এই পদ্ধতিতে আসলে বাংলাদেশে কীরকম এটা রিকভারি করার সম্ভাবনা কীরকম হচ্ছে এ পর্যন্ত আপনার কীভাবে আদায়? সত্যিকার অর্থে লিগ্যাল সাইডে আসার পরেই তখন উন্মোচিত হয় যে এইখানে লিগালি কতটুকু আমরা এনফোর্স করতে পারছি। লিগালি এনফোর্স করতে গেলে আমার ডকুমেন্টেশন ভালো থাকতে হবে এবং সিকিউরিটি ভালো থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে যেসব লোনগুলো দেওয়া হয়েছিল বা নিয়েছিল, সে দুই ধরনের ইস্যু আছে। একটা হলো সিকিউরিটি, বা তার কোনো মানে মর্গেজ করা কিছু নাই, বা মর্গেজ থাকলেও সেটা দুর্বল মর্গেজ। আর একটা সাইড হচ্ছিল তার মর্গেজ থেকে বড় কথা হলো যে পরিমাণ মর্গেজ নিয়েছে তার থেকে বেশি লোন নিয়েছে, সেই লোনটা সে কোনোভাবেই পেমেন্ট করতে পারছে না, কারণ সে ডিফল্ট হয়ে গিয়েছে বিভিন্ন কারণে। একটা হলো যে সে হয়তো ওই বিজনেসে অভিজ্ঞতা না। আমাদের দেশে যেটা হয় যে যারা অ্যাসেস করে লোন, সেই অ্যাসেসমেন্টে ভুল থাকে। আচ্ছা, অ্যাসেসমেন্টে ভুল এরকম যে একটা বিজনেসকে লোন দিচ্ছে, ওই বিজনেসম্যান কখনোই ওই বিজনেসের সাথে সম্পর্কিত ছিল কিনা এটা আমরা যাচাই করি না। আমরা যাচাই না করে, যেমন যে একজন হোটেল বিজনেসম্যান হোটেল বিজনেস শুরু করলো, আমরা দেখি না সে কি তার আর্লি লাইফে হোটেল বিজনেসের সাথে রিলেটেড ছিল কিনা, বা হোটেল বিজনেসের করেছি কিনা। যে হোটেল বিজনেস করে নাই, সে যদি হঠাৎ করে হোটেল বিজনেস করে এসে আসার পরে, তাহলে কি হবে? সে সেটা লস খাবে, এবং সেই লসের কারণে সে ব্যাড লোনে পরিণত হচ্ছে। এরকম প্রত্যেকটা বিজনেসে তাই হচ্ছে। আচ্ছা, ইদানিং আমরা গত সরকারের আমলে যেভাবে লোনগুলো হয়েছে, আমরা যতটুকু খবর পেয়েছি ব্যাংকগুলোতে শোনা যায় যে প্রপার ডকুমেন্ট নেই, প্রতিষ্ঠান নেই, নাম না জানা প্রতিষ্ঠানকে এভাবে লোন দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো শোনা যাচ্ছে এবং পাওয়া যাচ্ছে। সেটা হলো এরকম যে পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স কাজ করেছে। পিকে হালদার যদি বলি, তার আগে যদি আমরা বলি ওম প্রকাশ, তারপরে হচ্ছিল আমাদের আসছে এস আলম, হ্যাঁ, যেগুলো নাকি পত্রিকাতে এসেছে অলরেডি। হ্যাঁ, এইগুলো লোনগুলো পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হওয়ার ফলে তখন কি করছে যে এইগুলোর যে অ্যাসেসমেন্টগুলো ঠিক মতন ক্রেডিট অফিসার করতে পারছে না। ক্রেডিট অফিসার তার চাকরির ভয়ে বা যে কোনোভাবে হোক সে সেটাকে পজিটিভলি দেখিয়ে দিচ্ছে। সেই পজিটিভ ওর বেস করে সিআরএমে সেটাকে রিভিউটা ঠিক মতন হচ্ছে না। সিআরএম থেকে হেড অফিসের অ্যাপ্রুভাল অথরিটি যারা আছে তারাও সেটাকে পলিটিক্যাল ইস্যুতে তারা এটা দেখে নেই বা দেখতে পাচ্ছে না, তাদের প্রেশারে দিয়েছে। এবং পরবর্তীতে যে অডিট আসবে বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকও সেই পলিটিক্যাল প্রেশারে সেই কাজগুলো করতে পারে না, যার ফলে এই পুরো চক্রটাই আপনার পলিটিক্যাল একটা ইস্যুতে চলে আসছে, বায়াসের মধ্যে চলে আসছে। এবং বায়াসে চলে আসার ফলে কি হচ্ছে, আপনার আলটিমেটলি এই লোনগুলো ব্যাড লোনের পরিণত হচ্ছে। আপনার কোন এক ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সে তো চেয়েই করছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসিত হয়। কেন চেয়েছে? সে চেয়েছে কারণ হলো যে পলিটিক্যাল প্রেশার যেন না থাকে। বাংলাদেশ ব্যাংকের কেউই পলিটিক্যাল, মানে বাংলাদেশ ব্যাংকের মধ্যেও পলিটিক্যাল প্রেশারে কাজ করতে হচ্ছে তাদের। তার ফলে কি হচ্ছে যে এই যে লোনগুলো হয়েছে, এই লোনগুলোর যেই ধরনের হওয়া উচিত সেই ধরনের, যেভাবে যে প্রসেসে হওয়া উচিত, আমার গাইডলাইন সবই ঠিক আছে, কিন্তু সেই গাইডলাইন অনুসারে হতে পারছে না এবং প্রপার অ্যাসেসমেন্ট হচ্ছে না। আচ্ছা, এরকম একটি কথা শোনা যায় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে, যারা হয়তো অনেকে চাকরিচ্যুত হয়েছে কিংবা চাকরি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে,
তাদের কাছ থেকে আমরা শুনতে পাই যে নিচের দিকের কর্মকর্তাদের চাকরি চলে গেছে অনেকের এই লোনের কারণে, কিন্তু বোর্ডে যারা ছিল এরকম তো কাউকে পাওয়া যাচ্ছে না যে বোর্ডে কারো শাস্তি হয়েছে কিনা এই ব্যাড লোনের কারণে। আপনার কাছে জানা আছে কিনা এটা একটু জানতে চাই। এটা তো মানে বিষয়টা হচ্ছে যে নিচের দিকে তারা হলো ইনিশিয়েটিভ, হ্যাঁ তারা অবশ্যই এটার জন্য পানিশমেন্ট পেয়েছে, পানিশমেন্ট পাচ্ছে, বাট অ্যাপ্রুভাল অথরিটি যেখানে যেটা দেখা দরকার যেভাবে সেভাবে হয়তো বোর্ড দেখতে পারেনি, সেই জন্য বাংলাদেশ ব্যাংক সহ ব্যাসেল 2 বা ব্যাসেল অ্যাকর্ডে সেখানে বোর্ডকেও কিন্তু আপনাকে নিয়ে আসছে, এবং ইদানিং একটা সার্কুলার হয়েছে, সার্কুলার নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই, সেখানে বোর্ডেরও কি করা উচিত, এবং বিশেষ করে আপনার প্রুডেন্সিয়াল গাইডলাইন বা ইন্টিগ্রিটি রিস্ক ম্যানেজমেন্টে সেখানে বোর্ডের যে কর্তব্য সেটা বলে দিয়েছে যে বোর্ড যখন লোন পাস করবে তার কর্তব্যটা কি, সে কি দেখবে সেটা বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ বোর্ড সেখান থেকে দায় এড়াতে পারবে না, বোর্ডকেও সেই দায়ের মধ্যে থাকতে হবে। কারণ যে একটা ব্যাড লোন হলে শুধু যে ওই প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে এরকম না, এন্টায়ার টোটাল সোসাইটি সহ পুরো কান্ট্রি এটার মধ্যে এফেক্টেড হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আজকে আমরা ব্যাড লোন, ঋণ নিয়ে আমরা অনেক কিছু আপনার কাছে শুনলাম, গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন। তো আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু নতুন নতুন তথ্য দেওয়ার জন্য, যে জিনিসগুলো জানার মানুষের ইচ্ছা থাকে এগুলো আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে আমরা চেষ্টা করেছি ব্যাড লোন বা লোন নিয়ে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর জন্য। তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করতে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজনেস টাইমস 24.নিউজের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।